ঘুটঘুটে অন্ধকারের মাঝে পুরনো একটি জমিদার বাড়ির পেছনে হাঁটাহাঁটি করছে অনিমেষ। মূলত অনিমেষের মামা বাড়ি, আর তার মামা প্রতাপ নারায়ণের মৃত্যুর পর থেকেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গত দুদিন আগেই এখানে বেড়াতে এসেছে সে, আর আসার পর থেকেই একটার পর একটা ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে তাকে। আরে ধর ধর, এতবার বিদ্যুৎ চলে গেলে হয়নি। একে তো হুট করে গরমটা কেমন জেঁকে বসেছে, তার উপর আবার এই বিদ্যুতের জ্বালা। এতদিন বাদে মামার বাড়ি এসেছি, কোথায় একটু ইচ্ছে মতো ঘুমবো তার জন্যই। এমনটাই ভেবে হাঁটতে হাঁটতে পুকুর পাড়ের দিকে এগিয়ে যেতে লাগলো অনিমেষ। কিছুটা কাছাকাছি যেতেই সে লক্ষ্য করলো ধবধবে পোশাক পরে পুকুর পাড়ে বসে আছে কেউ। তোরাতে এখানটায় কে এসেছে সেটা দেখার কৌতূহল নিয়ে সেদিকটায় এগিয়ে গেল অনিমেষ। এ কি, কে আপনি? আর এখানে বসে আছেন কেন? কিছু হয়েছে? অনিমেষের একটি প্রশ্নেরও কোনো উত্তর দিল না মেয়েটি। উল্টো হুট করেই সে অনিমেষের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। চোখের সামনে একজন জ্যান্ত মেয়েকে সেকেন্ডের মধ্যেই উধাও হয়ে যেতে দেখে বেশ ঘাবড়ে গেল অনিমেষ। এই তো এখানেই ছিল। কোথায় গেল কোথায়? 7-5 ভাবতে ভাবতেই একটি বিকট হাসির শব্দ কানে ভেসে এলো অনিমেষের। হাসির শব্দটা কানে বাজতেই পেছন ফিরে তাকালো অনিমেষ। পেছন ফিরে তাকাতেই যেন আরো একবার হতভম্ব হয়ে গেল সে, কারণ অনিমেষের ঠিক পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে সেই মেয়েটি। এবার অনিমেষ কিছু বলার আগেই আবারও সেখান থেকে অদৃশ্য হয়ে গেল সে। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি তো জলে ডুবে যাচ্ছি, আমাকে জল থেকে তোলো, বাঁচাও আমাকে। এমন বাঁচার আকুতি আর চিৎকার শুনে পুকুরের দিকে তাকালো অনিমেষ। মেয়েটিকে এমন পরিস্থিতিতে দেখে এক মুহূর্ত দেরি করলো না অনিমেষ। ঝপাং করে সোজা পুকুরে লাফিয়ে পড়ল সে। অদ্ভুত কাণ্ড, অনিমেষ পুকুরে লাফ দিতেই আবারও জল থেকে অদৃশ্য হয়ে পুকুর পাড়ে গিয়ে বসে পড়ল মেয়েটি। বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় এবার যেন কিছুটা রাগ লাগলো অনিমেষের। সূর্য, আপনি কি বলুন তো? বারবার আমি আপনাকে বাঁচাতে আসছি, আর আপনি বারবার এটা করছেন। আমাকে বারবার বিরক্তই বা করছেন কেন? হা করে হেসে উঠল মেয়েটি। সেই হাসির সঙ্গে সঙ্গে তার রূপ বদলে ভয়ঙ্কর এক চেহারা ফুটে উঠতে লাগলো। আমি আমি নীলিমা, যে জীবিত নেই, তাকে তুই বা বাঁচাবি কিভাবে রে? আমি তো আজ থেকে প্রায় 35 বছর আগেই মারা গিয়েছি। কথাগুলো বলতে বলতেই গলা ধরে এসে চোখ দুটো ভিজে এলো নীলিমার। কিন্তু নীলিমা, তুমি মারা গেলে কি করে? কি হয়েছিল তোমার? আমার আত্মা সেই 35 বছর ধরেই এখানে ঘোরাঘুরি করছে। মরে গেলেও আমার আত্মা এখনো মুক্তি পায়নি। এর আগেও অনেকেই আমাকে দেখেছে, কান্না শুনে আমার কাছে এসেছে, কেউই আমাকে মুক্ত করতে পারেনি। উল্টো আমার কান্নার আর হাসির শব্দ শুনে পালাতে চেয়েছে। একমাত্র তুই আমাকে দেখে পালালি না, আমাকে সাহায্য করতে জলে লাফ দিলি। আমি বুঝে গিয়েছি মাত্র তুই পারবি আমাকে মুক্ত করতে। হ্যাঁ নীলিমা, আমি তোমাকে মুক্ত করবো, কিন্তু এরপর অনিমেষের কাছে 35 বছর আগে তার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের কথা বলতে শুরু করলো নীলিমা। সন্ধ্যার ম্লান আলোয় জমিদার বাড়ির বারান্দায় রাজকীয় ভঙ্গিতে বসে আছে জমিদার বংশের শেষ জমিদার প্রতাপ নারায়ণ। প্রতাপ নারায়ণ মূলত একজন ব্যভিচারী, নিষ্ঠুর ও ক্ষমতালোভী মানুষ। তার কাছে মানুষের জীবন, সম্মান কিংবা অনুভূতির কোনো মূল্য নেই। মূল্য আছে কেবল খাজনার। গ্রামের সাধারণ মানুষদের কাছে প্রতাপ নারায়ণ ছিল আতঙ্কের নাম। খাজনার নামে গরিবদের উপর অত্যাচার করা, জোর করে জমি দখল করা, এমনকি মেরে ফেলা ছিল যেন তার নিত্যদিনের খেলা।
তার চোখ কোনো যুবতী মেয়ের উপর পড়লেই আর তার রক্ষা ছিল না। এমনকি ক্ষমতার দাপটে তাদের জীবনকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতেও পিছু পা হতো না সে। একটা ভীষণ খারাপ খবর আছে। আমাদের দক্ষিণের রূপনগর গ্রামের নির্মল তফাদার নাকি কাল মারা গেছে। বলিস কি রে? ওই বুড়ো ভামটা মরে গেল? এখন তাহলে তার খাজনাগুলো কে দেবে? তো শুনেছি তার বাড়িতে নাকি একটা যুবতী মেয়ে আছে হুজুর। যুবতী মেয়ের কথা শুনে প্রতাপ নারায়ণের ঠোঁটে মুহূর্তের মধ্যেই একটা শীতল হাসি ফুটে উঠল। তাহলে আর দেরি করছিস কেন? যা, এই মুহূর্তে গিয়ে মেয়েটাকে নিয়ে এসে আমার সামনে হাজির কর। মাথায় জলভর্তি কলস নিয়ে কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাবার রেখে যাওয়া একমাত্র সম্বল তার মাটির বাড়ির উঠোনে এসে দাঁড়ালো নীলিমা। গতকাল ভোরবেলা আকস্মিকভাবে নীলিমার বাবা নির্মল তফাদার দেহত্যাগ করেন, আর বাবার মৃত্যুর শোক যেন এখনো তার চোখে মুখে স্পষ্ট হয়ে ফুটে আছে। বাবা, বাবা, এর মতো তুমিও আমাকে একা রেখে চলে গেলে। কেন গেলে বাবা? এখন আমি কার কাছে যাব বলো? এই দেখবে আমায়। এই গ্রাম যে আমার আর আপন বলতে কেউ রইল না। ঘরের ভেতর যেতেই যেন বাবার সঙ্গে কাটানো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠল নীলিমা। বাবার কথা মনে পড়তেই মুখে এক রাশ শূন্যতা খেলে গেল মুহূর্তের মধ্যেই। বাবা চলে যাওয়ায় সেও আর এই গ্রামে থাকতে চায় না, তাই গ্রামে থাকার চেয়ে শহরে গিয়ে কাজকর্ম করে জীবন অতিবাহিত করার সিদ্ধান্ত নিল সে। এমন সময় ভীষণ জোরে জোরে দরজায় করাঘাতের শব্দ শুনতে পেল নীলিমা। বার কয়েক শব্দ হতেই বসা থেকে উঠে এসে দরজা খুলে বাইরে এলো সে। কি আপনি? আপনি তো জমিদার বাবুর বাড়ির লোক, কিন্তু আপনি ভর সন্ধ্যায় আমার বাড়িতে কেন এসেছেন বলুন তো? জমিদার বাবু এক্ষুনি তোমাকে আমার সাথে জমিদার বাড়িতে যেতে বলেছেন। তোমার বাবার নাকি অনেক খাজনা বাকি আছে, এগুলো নিয়ে আমাদের জমিদার কথা বলবেন। এমন অসময়ে জমিদার বাড়িতে যেতে হবে শুনেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল নীলিমার। এই সময়ে জমিদার বাড়িতে যাওয়াটা কি আমার ঠিক হবে? কিন্তু কিন্তু জমিদারের কথা অমান্য করলেও যে আমার মাথা কাটা যাবে। সাত পাঁচ ভাবতে ভাবতেই জমিদার বাড়িতে গিয়ে প্রতাপ নারায়ণের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিল সে। বিনা বাক্য ব্যয়ে বাড়ি থেকে বেরিয়ে শম্ভুর সঙ্গে জমিদার বাড়ির দিকে রওনা দিল। সন্ধ্যা আনুমানিক 7টা নাগাদ শম্ভুর সঙ্গে জমিদার প্রতাপ নারায়ণের সামনে এসে দাঁড়ালো নীলিমা। বাবু, বাবু, আপনি আমাকে মাফ করে দিন বাবু, আপনি আমাকে মাফ করে দিন। আমি জানি আমার বাবার কাছে আপনি অনেক দিনের খাজনা পাবেন, কিন্তু গতকালই আমার বাবা মারা গিয়েছে, আর আমার কাছেও এখন কোনো টাকা নেই, আর আমি আপনার খাজনা পরিশোধ করতে পারবো না বাবু। তোর বাবা মরেছে তো কি হয়েছে? আমি কি করবো তাতে? যা তো তোকে দিতেই হবে। তা তুই যদি খাজনা দিতে না পারিস তাহলে তোর বাবার যে বাড়িটা আছে সেটা আমি দখল করব, আর তুই আমার কাছে থেকে আমার সেবা যত্ন করবি। বাবু, বাবু, দয়া করে আমাকে আপনি ছেড়ে দিন বাবু, দয়া করে আমাকে আপনি ছেড়ে দিন। আমি শহরে গিয়ে কাজ করে আপনার সমস্ত খাজনা পরিশোধ করে দেব। বুঝলি, তুই শহরে যাবি, আমার খাজনা পরিশোধ না করে তুই এই বাড়ি থেকে এক পাও বাইরে ফেলতে পারবি না। সম্ভব, এক্ষুনি এই মেয়েটাকে একটা ঘরের ভেতর বন্দি কর। বাবু, বাবু, আমার উপরে এতটা জুলুম করবেন না বাবু, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি আমি আপনার সমস্ত টাকা পরিশোধ করব। নীলিমা চিৎকার করে কাঁদলেও নীলিমার সেই চিৎকার আর কান্নার শব্দ যেন কিছুতেই কানে গিয়ে পৌঁছালো না প্রতাপ নারায়ণের। দেখতে দেখতে কেটে গেল বেশ কয়েকটা দিন, আর এই প্রতিটি দিন রাত যেন এক একটি নরক যন্ত্রণায় পরিণত হয়েছিল নীলিমার কাছে। এই অন্ধকার ঘরেই তাকে বন্দি করে রাখা হয়েছিল ঠিকই, তাকে শান্তিতে থাকতে দেওয়া হয়নি একটি দিনও। প্রতিদিন রাত হলেই প্রায় 12 থেকে 15 জন মিলে নীলিমার সঙ্গে জোর জবরদস্তি করত, পাশবিক নির্যাতন চালাতো। এরপর থেকেই যেন নীলিমার উপর অত্যাচারের মাত্রা
আরো বেড়ে গেল। ঠিকমতো খাবারটুকুও দেয়া হতো না তাকে। এভাবে চলতে চলতে নিজের জীবনের উপর অতিষ্ঠ হয়ে পড়েছিল নীলিমা। বেঁচে থাকার চেয়েও আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত সহজ মনে হলো তার। ঠাকুর, তুমি কেমন জীবন দিলে আমায়। এর থেকে যে মরণও ভালো ছিল। প্রতিদিনের এই নরক যন্ত্রণা সহ্য করার চাইতে যে আমার কাছে মৃত্যু যন্ত্রণাও অনেক সহজ। কাঁদতে কাঁদতেই তার চোখ আটকে যায় ঘরের কোণে জ্বলতে থাকা নিভু নিভু কুপির দিকে। কুপির দিকে নজর পড়া মাত্রই বসা থেকে উঠে দাঁড়ালো সে। কুপিটা হাতে তুলে নিয়ে লাগিয়ে দেয় নিজের শরীরে। সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে আগুন ছড়িয়ে পড়ল নীলিমার পুরো শরীরে। এরপর একটি চিৎকার দিয়েই মাটির উপর লুটিয়ে পড়ে গেল নীলিমা। একে একে পুরো জমিদার বাড়ি ও প্রতাপ নারায়ণের কানেও পৌঁছে যায় খবরটি। তারা সবাই ছুটে এসে দেখে পুড়ে কালো হয়ে কুঁকড়ে গেছে নীলিমার শরীর। এরপর সেই শরীরটা জমিদার বাড়ির পেছনে নিয়ে গিয়ে পুঁতে রাখে জমিদারের লোকজন। তারপর থেকেই নীলিমার আত্মা ঘুরে বেড়ায় এই বাড়িতে। এতক্ষণ ধরে ৩৫ বছর আগে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনার কথা অনিমেষকে বলছিল নীলিমা। কথাগুলো শুনে ভীষণ কষ্ট লাগলো অনিমেষের। সেই সঙ্গে সে লক্ষ্য করল নীলিমা সেই ভয়ঙ্কর রূপে নেই, বরং ভয়ঙ্কর রূপ থেকে সে পরিণত হয়েছে আগের সেই ছোট্ট নীলিমায়। আমি জমিদার বাড়ির সবাইকে এক এক করে মেরে ফেললেও আমার আত্মা এখনো মুক্তি পায়নি। এই যে ওই ঘরটা দেখতে পাচ্ছ না, ওই ঘরটাতে আত্মহত্যা করেছিলাম আমি। আর ওই যে বড় আম গাছটা দেখছো, ওই গাছের নিচেই পুঁতে রাখা হয়েছে আমাকে। নীলিমার কথা মতো সামনের দিকে তাকাতেই একটি পুরনো ও জরাজীর্ণ ঘর, আর ঘরের ঠিক পেছনে একটি বিশাল আম গাছ দেখতে পেল অনিমেষ। বিশ্বাস করো, আমি সত্যিই জানতাম না আমার নিজের মামা এতটা জঘন্য আর খারাপ ছিল। ভাগ্যিস আমার মা কখনো ছোটবেলায় আমাদের এখানে নিয়ে আসেনি। কে জানে, আমাকে আনলে হয়তো আমিও তার মতোই অমানুষ হতাম। কিন্তু নীলিমা, আমি বুঝতে পারছি না তোমার আত্মাকে কিভাবে মুক্তি করবে। তুমি কি আমাকে কিছু বলবে? শোনো, আমার দেহটি ওই আম গাছের নিচে থেকে তুলে শ্মশানে নিয়ে গিয়ে সৎকার করতে হবে, তবেই আমার মুক্তি মিলবে, বুঝেছ? কিন্তু তুমি কি সেটা করতে পারবে? আমি কাল সকালে তোমার লাশটি তুলে সৎকারের ব্যবস্থা করবো। অনিমেষ সৎকার করার ব্যবস্থা করবে বলতেই আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল নীলিমা। নীলিমা চলে যাওয়ার পরও খানিকক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল অনিমেষ। ছল ছল চোখে আকাশের দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলল সে। কোন রকমে রাতটা কেটে গিয়ে ভোর হতেই জমিদার বাড়ি থেকে বেরিয়ে পড়ল অনিমেষ। এরপর কয়েকজন গ্রামবাসীকে সঙ্গে নিয়ে জমিদার বাড়ির পেছনে সেই আম গাছের নিচ থেকে অর্ধগলিত নীলিমার লাশ তুলে নিয়ে শ্মশানে যায় সৎকার করতে। শ্মশানের ভেতরে দাউ দাউ করে জ্বলছে নীলিমার চিতা, আর সেই জ্বলতে থাকা চিতার সামনে ছলছল চোখে দাঁড়িয়ে আছে অনিমেষ। নীলিমাকে সৎকার করতে পেরে যেন বুকের ভেতরটা ভীষণ হালকা অনুভব হচ্ছে তার। শান্তিতে থাকা নীলিমা, শান্তিতে। অনিমেষ কথাটা শেষ করে চিতার দিকে তাকাতেই লক্ষ্য করল চিতার ঠিক পাশেই হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে নীলিমা। এই মুহূর্তে তাকে দেখতে ভীষণ সুখী ও খুশি মনে হচ্ছিল অনিমেষের।